রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যের প্রতি কান না দেওয়ার আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। মাহিলা ইসলামের প্রতিবেদন। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বেঙ্গল ডেল্টা কনফারেন্স অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। শুধু তাই নয়, সবগুলি নির্বাচনের প্রতিশ্রুতি পূরণ করবে বিএনপি সরকার। সরকার চ্যালেঞ্জ মোকাবিলায় ফাইট করছে। নতুন সরকার হিসেবে বিএনপি অর্থনীতি ও রাজনৈতিক কাঠামোকে ঠিক করার চেষ্টা করছে। জুলাই সনদ বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিশ্রুতিবদ্ধ। নির্বাচনের সময় যা যা প্রতিশ্রুতি দেয়া হয়েছে সবগুলো পূরণ করবে বিএনপি সরকার। অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, গুজবে কান দেয়া যাবে না। পত্র পত্রিকা পড়ে তো রাজনীতির কথা বলা যাবে না, আর এটা হচ্ছে যে রাষ্ট্রপতির কথা, ওটা গুজব দিয়ে কিছু বলা যাবে না। এ সময় রাষ্ট্রপতির পদত্যাগ প্রসঙ্গে আর কোনো মন্তব্য করেননি মির্জা ফখরুল ইসলাম। ধন্যবাদ। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা। এদিকে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শুক্রবার পদত্যাগ করতে যাচ্ছেন বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর থেকেই তাকে পদ ছাড়ার জন্য রাজনৈতিক চাপ তৈরি হয়েছে। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। অন্যদিকে ব্লুমবার্গ জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে পদ ছাড়ছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। বিস্তারিত আরাফাত ইসলামের প্রতিবেদনে। বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করছেন বলে খবর প্রকাশ করেছে রয়টার্স ও বিবিসি সহ কয়েকটি গণমাধ্যম। রাষ্ট্রপতির প্রেস সচিবের বক্তব্য দিয়ে রয়টার্স জানিয়েছে, স্পিকার দেশে ফেরার পর তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেবেন। তবে পদত্যাগের কারণ আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি, যদিও আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ভিন্ন ভিন্ন কারণ সামনে এনেছে। রয়টার্স বলছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের ঘোষণা দেবার পর থেকেই রাষ্ট্রপতির ওপর রাজনৈতিক চাপ বাড়ে। এর ফলেই পদত্যাগের সিদ্ধান্ত নেন। সম্প্রতি রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, তিনি চলতি বছরের শেষ দিকে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন। তার এই ঘোষণার পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বলে শিরোনাম প্রকাশ করেছে বিবিসি। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানায়, শেখ হাসিনার দেশে ফেরার খবরে চাপে পড়ে পদত্যাগ করতে চাইছেন রাষ্ট্রপতি। ব্লুমবার্গ বলছে, শারীরিক অসুস্থতার কারণে পদ ছাড়ছেন রাষ্ট্রপতি। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির পদত্যাগপত্র স্পিকারের কাছে জমা দেবার সঙ্গে সঙ্গে তা কার্যকর হবে। নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। ঢাকা সেনানিবাসে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ এবং নৌ সদর দপ্তরে গার্ড অব অনার গ্রহণ করেছেন নবনিযুক্ত নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল খন্দকার মিসবাউল আজিম। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সকালে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে যান। সেখানে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। পরে রাজধানীর বনশ্রীতে নৌ সদর দপ্তরে পৌঁছালে সুসজ্জিত নৌবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় নৌবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার তাকে স্বাগত জানান। এরপর তিনি নৌ সদর দপ্তর পরিদর্শন করেন এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এর আগে গত বৃহস্পতিবার তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। মন্ত্রীর হস্তক্ষেপ। মোহন ইসলামের বিশেষ প্রতিবেদন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এই একটি মাত্র রানওয়ের মধ্যেই যাত্রী ও পণ্যবাহী বিমান ওঠানামা করে, সাথে সামরিক বিমানও, যার ফলে প্রায় সব বিমানকে এয়ার ট্রাফিকে আটকে থাকতে হয়। এর মধ্যে থার্ড টার্মিনাল চালু তোড়জোড় শুরু করেছে সরকার। টার্মিনালটি পরিচালনা চুক্তি হচ্ছে জাপানের সাথে, তবে টাকা পরিশোধ করতে না পারায় চুক্তি কিছুটা পিছিয়ে যায়। তাদের কিছু টাকা বাকি ছিল, সেই টাকাগুলি আমরা দেওয়ার জন্য বলে দিয়েছি এবং সেই টাকাগুলির সঙ্গে একটা মানে আমাদের ক্যাবের হিসেবে যে যা হওয়ার দরকার তার চেয়ে তারা ডিমান্ডটা একটু বেশি ছিল।
সেটা নেগোশিয়েট করতে বলেছিলাম। ফাইনালি গতকালকে তারা নেগোশিয়েটও করেছে। সব সংখ্যা কাটিয়ে ডিসেম্বরে টার্মিনালটি চালুর ব্যাপারে খুবই আত্মবিশ্বাসী সরকার। তবে বিপত্তি আরও ঘটতে পারে তখন, যার কারণ হয়ে দাঁড়াবে শাহজালালের একটিমাত্র রানওয়ে। প্রতিমন্ত্রী জানান, এই জটিলতা থেকে উত্তরণের পথ খুঁজছেন তারাও। দ্বিতীয় আরেকটি রানওয়ে বানাতে ভাঙতে হবে শতাধিক বাড়ি। রানওয়ে করলে আপনার অনেকগুলি, প্রায় 130টা বাড়ি ভাঙতে হয়, আপনার এয়ারফোর্সের বাড়ি। তো সেগুলি কতটুকু ভায়াবল হবে, তবু আমরা প্রস্তাব রেখেছি যদি এরকম হয় কম্পেনসেশন দিয়ে তাদেরকে যদি আমরা জায়গা করে দিতে পারি। এটা PM লেভেলের সিদ্ধান্ত নিতে হবে আর কি। এরকম প্রস্তাবের জন্য আমরা চিন্তা করছি। আমরা প্রস্তাব আছে মৌখিক, বা আমরা অফিসিয়াল কোনো প্রস্তাব এখন দেইনি। একটি রানওয়ে দিয়ে শাহজালাল বিমানবন্দরকে বেশি দিন এভাবে চালানো যাবে না বলে মত প্রতিমন্ত্রীর। তাই বিকল্প বিমানবন্দরের কথা ভাবছে সরকার। 10 বছর পরে আমাদের একটা এয়ারপোর্ট করতেই হবে বাইরে, যেই জন্য আমরা একটু চেষ্টা করছি বগুড়ায় করার জন্য, এমনকি একটা ইন্টারন্যাশনাল বড় এয়ারপোর্ট করার জন্য। আমাদের বিভিন্ন দেশে যান, আপনারাও গিয়েছেন, আমরাও যাই। একটা এয়ারপোর্ট সিটি থেকে অ্যাটলিস্ট 60-70 কিলোমিটার দূরে থাকে, সো দ্যাট ওই রাশটা যাতে এখানে না হয় আর কি। তো আলটিমেটলি আমাদেরকে বাইরে চিন্তা করতে হবে, এবং আমরা এরকম চিন্তা মাথার মধ্যে আছে। আমরা হয়তো এগুলি নিয়ে আলাপ করব। একদিকে বাড়ি ভেঙে নতুন রানওয়ে নাকি একেবারে নতুন বিমানবন্দর, কোন দিকে বেশি ঝুঁকবে সরকার তাই দেখার। মোহন ইসলাম, ৭১, ঢাকা। দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার প্রতি রোগীদের আগ্রহ অনেক আগ থেকেই। সংশ্লিষ্টরা বলছেন, তুলনামূলক কম পার্শ্ব প্রতিক্রিয়া এবং সাশ্রয়ী হওয়ায় এখনও এর আবেদন কমেনি। সরকারি নীতি সহায়তা আর বিনিয়োগ পেলে এই খাত সার্বিক স্বাস্থ্য সেবায় বিশেষ ভূমিকা রাখতে পারে। ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতি নিয়ে হিমেল মাহবুবের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব। ছবি তুলেছেন আকরাম হোসেন। ফারহানা খান ছোটবেলা থেকেই ভুগছিলেন টনসিল ও সাইনাসের সমস্যায়। অনেক বছর ধরে চিকিৎসার পর এবার তিনি এসেছেন হোমিওপ্যাথিক হাসপাতালে। বছরের পর বছর ধরেই খাওয়া হচ্ছিল অ্যালোপ্যাথি, তারপরে যে হোমিও 6 মাস ধরে মোটামুটি আগের চেয়ে অনেক ভালো। রাজধানীর সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতিদিন আউটডোরে 4 থেকে 500 রোগী সেবা নেন। মাত্র 10 টাকার টিকিট কেটে ডাক্তার দেখানো এবং ওষুধ সবই মিলছে এখানে। হ্যাঁ, বগুড়াতে চিকিৎসা হওয়ার পর ঢাকাতে আমার মেয়ের বাসায় নিয়ে আসে। আমারটা কাজ হয়েছে দেখে মেরে নিয়ে আসছে। আমি প্রথমবার 10 টাকা দিয়ে টিকিট নিয়েছি, তারপরে আর আমার টাকা নেয় নাই। লোকের কাছে শুনছি জায়গার ওষুধ নাকি ভালো, ওই জন্য আসি। কাশির লাগি রাত্রে ঘুমাইতে পারি না। আমি ব্যথার উপকার পাচ্ছি আল্লাহর রহমতে। হাসপাতালটির পরিসংখ্যান বলছে 2024 সালে এখানে সেবা নিয়েছেন 52,867 জন। 2025 সালে তা বেড়ে 65,394 জন। আগের বছরের চেয়ে রোগী বেড়েছে প্রায় 12,000-এর মতো। এবছর মে মাস পর্যন্ত বহির্বিভাগে সেবা নিয়েছেন 18,000-এর বেশি রোগী। হাসপাতালের জনবলের প্রায় ধরতে গেলে 80% জনবল নাই। এই যা আছে তাই দিয়ে জোড়াতালি দিয়ে কাজ চালানোর মতো চলতেছি আমরা। সংশ্লিষ্টদের দাবি, অপেক্ষাকৃত কম পার্শ্ব প্রতিক্রিয়া হওয়ায় দিন দিন রোগীদের আগ্রহ বাড়ছে হোমিওপ্যাথির উপর। টোটাল যে নন কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল ডিজিজ আছে, সবগুলির মধ্যে 80% চিকিৎসা হোমিওপ্যাথিক দিয়ে সম্ভব। অল্প টাকায় মানুষের সামর্থ্যের মধ্যে এবং অনেক জটিল রোগ কিন্তু ট্রিটমেন্ট করা এখানে সম্ভব। আমাদের এই কলেজে যদি ডেভেলপমেন্ট হয়, আরও বাংলাদেশে যদি মনে করেন এরকম প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল কলেজ স্থাপন করা হয়, সেক্ষেত্রে আরও বাংলার মানুষ আরও বেশি বেশি সেবা পাবে। দেশে একমাত্র সরকারি এই মেডিকেল কলেজে প্রতি বছর 50 জন করে শিক্ষার্থী BS/MS কোর্স শেষ করছেন। এছাড়াও ডিপ্লোমা কোর্সের জন্য 66টি বেসরকারি হোমিওপ্যাথিক কলেজ রয়েছে। দীর্ঘদিন বিধির একটা অভাব ছিল, সেই বিধিটা প্রস্তুত হয়েছে, আমার অলরেডি গেজেট আকারে সেটা প্রকাশ হয়েছে। সুতরাং সরকার আমাদের যদি যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, তাহলে আমার নিয়োগ প্রক্রিয়াটা করা সম্ভব আমি মনে করি। দেশে উচ্চশিক্ষার ব্যবস্থা না থাকায় অনেকে পার্শ্ববর্তী দেশ থেকে ডিগ্রি আনছেন, সুনামের সাথে দিচ্ছেন সেবাও। হোমিওপ্যাথি মেডিসিন আমরা আরও অ্যাডভান্স লেভেলে রিসার্চ করে বের করছি যে মেশিন দিয়েও আমরা হোমিওপ্যাথি মেডিসিন বডির উপরে ইউজ করতে পারি, যেটাতে আরও রেজাল্ট ভালো আসতে পারে। এই হোমিওপ্যাথিক চিকিৎসকের মতে, দেশে উচ্চশিক্ষা এবং গবেষণার সুযোগ না থাকায় অনেকের মধ্যে হতাশা বাড়ছে। যেহেতু আমাদের ইন্ডিয়ার মতো এত ট্রেনিং নাই,
সেই জন্য আমরা পিছিয়ে যাচ্ছি। আসলে আমাদের আলাদা স্বাস্থ্য অধিদপ্তর প্রয়োজন, যারা লিডিং দিলে আমাদের সমস্ত জায়গায় সেট আপ হবে এবং সমস্ত উন্নয়নগুলো ত্বরান্বিত হবে। বাংলাদেশ সহ বিশ্বের প্রায় 100টি দেশে হোমিওপ্যাথিক চিকিৎসার চর্চা হয় এবং 50টি দেশে আইনগতভাবে বৈধতা দেয়া হয়েছে। বিশ্বব্যাপী সমাদৃত ও চিকিৎসা বিজ্ঞানে স্বীকৃত হোমিওপ্যাথির উপর দিন দিন নির্ভরতা বাড়ছে বাংলাদেশেও। কিন্তু সরকারের পর্যাপ্ত নীতি সহায়তা ও বিনিয়োগের অভাবে সার্বজনীন হতে পারছে না এই চিকিৎসা ব্যবস্থা। আছে যথেষ্ট সুযোগ, সেই সাথে পেশাগত উৎকর্ষতার ঘাটতিও। তাই এই খাতে বিশেষ নজর দেওয়ার দাবি খাত সংশ্লিষ্টদের। হিমেল মাহবুব, ৭১, ঢাকা। রাজধানী ঢাকা সহ সারা দেশে সিএনজি গ্যাসের তীব্র সংকট অব্যাহত রয়েছে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় রাজধানী জুড়ে এই সংকট চরমে পৌঁছেছে। ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না সিএনজি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সিএনজি চালিত যানবাহনের চালক, গণপরিবহন খাতের কর্মী ও যাত্রীরা। সংকটের প্রভাব পড়েছে চালকদের আয় রোজগারেও। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। মগবাজার মোড়ের এই সিএনজি গ্যাস স্টেশনে সিএনজি চালিত অটোরিকশা প্রায় 2 কিলোমিটার দীর্ঘ লাইন বলে দিচ্ছে গ্যাস সংকট কত তীব্র। ঘন্টার পর ঘন্টা লাইনে অপেক্ষা করেও নিম্নচাপের কারণে খুব সামান্যই গ্যাস মিলছে। চালকদের অভিযোগ, গ্যাস সংকটের কারণে তারা যাত্রী পরিবহন করতে পারছে না। চরম অনিশ্চয়তায় পড়েছেন দৈনিক জমা পরিশোধ ও সংসারের খরচ চালানো নিয়ে। আমরা কিভাবে জমা দেবো? 1200 টাকা জমায় গাড়িটার মালিক পক্ষরে 1 টাকা জমা কম দিতে চায় না। বললে চাবি রেখে দেন, অন্য ড্রাইভার আছে। এই রূপায়ণ টাওয়ার থেকে আস্তে আস্তে আমরা গাড়ির জমা দিতে পারতেছি না, মালিকরে জমা কম নেয় না, কোনোভাবেই কম নেয় না। অন্যদিকে গ্যাস সরবরাহ স্বাভাবিক না থাকায় লোকসানের মুখে পড়েছেন সিএনজি ফিলিং স্টেশনের মালিকরাও। তারা দ্রুত এলএনজি সরবরাহ স্বাভাবিক করে সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ কামনা করছেন। কদিন ধরে আর কি সমস্যা চলতেছে, গ্যাসের লাইনে সমস্যা চলতেছে। যে প্রেশারটা যখন থাকে আমাদের 200, তখন তাদের স্বস্তিটা ফিরে পায় যে আসে 200 প্রেশার পাবো, ভালোভাবে গাড়ি চালাইতে পারবো। আর এখন যে প্রেশার পাই 100, কয় ভাই আমাদের একটা চাপ দেন, ভাই একটা চাপ দেন। চাপ দিলে কি গ্যাস যাইবো? এই গ্যাসের লেগে জিজ্ঞাসা করলে গ্যাসের লেগে জামে আছি, থাকো তোমরা পড়ে থাকো, মরে থাকো, তুঙ্গ ব্যাপার, জমা কোনো কম হইব না। অনেকেই সিএনজি গ্যাসের বিকল্প এলপিজি বা প্রয়োজনে তেলে গাড়ি চালু করার কথা ভাবছেন। সরকার গ্যাস বন্ধ করে দিয়ে তেলে চালাক, নাহলে সিএনজি এলপিজি করুক। এলপিজি করলেও তো ভালো। এলপিজি তো খুবই ভালো। এলপিজি তো মানুষ অনেক গাড়ি অনেক কম, এলপিজি গাড়ি কম। মেহেদী হাসান, ৭১, ঢাকা। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।